আশা করি তোরা জামশেদ চৌধুরীকে খুব দ্রুত আমাদের সামনে হাজির করবি। আমার পুরো বিশ্বাস আছে তোদের উপর। আর আয়াজের কথা কিছু মনে করিস না, ওর রাগ করাটাও যুক্তিযুক্ত, কারণ আয়াজ এখন একা না, ওর সাথে কথাও যুক্ত আছে। এমনকি আমিও একা নই, আমার সাথে নূপুরও জড়িত। তাই আশা করছি খুব দ্রুত তোদের সাফল্য দেখতে পাবো। এই বলে আবরারও ঘর থেকে বেরিয়ে আসলো, সাথে করে আহানও। এরশাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। সব তো ভাইদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছিল, কিন্তু হঠাৎ জামশেদ চৌধুরী হয়ে পালিয়ে যাওয়াটা। মোর্শেদ এরশাদের কাঁধে হাত রেখে ভরসার সহিত বলে উঠল, চিন্তা করিস না, আমরা নিশ্চয়ই জামশেদ চৌধুরীকে ধরতে পারবো। আর আয়াজ ভাইয়ের এখন রাগও কিন্তু যথেষ্ট কারণ আছে। সময় নিঃশব্দ এক প্রতীক। সে থামে না, না ফিরে তাকায়, না কারো জন্য অপেক্ষা করে। সবকিছু বদলায় সময়ের ছোঁয়ায়, চেহারা, সম্পর্ক, অনুভব। সময় কখনো মুছে দেয়, কখনো গড়ে তুলে। আর মানুষ কেবল তার পেছনে ছুটে বেড়ায়, হারায়, খুঁজে ফেরে। তবুও সময় কেবল নিজের পথেই চলে যায়, নির্ভার, নির্ভীত। সময়ের এই স্রোতের সাথে সাথে আজ 3টে মাস পার হয়ে গেল। এই 3টে মাস সকলের জীবনে এসেছে নানান পরিবর্তন, সাথে সাক্ষী হয়েছে নিজেদের সুখ ও দুঃখের। আজ আয়াস এবং কথার বিয়ের 5 মাস পূর্ণ হলো। সময়টা যেন কবে পেরিয়ে গেল তারা নিজেরাও তা টের পায়নি। এই 5 মাসে অনেক কিছু বদলে গেছে। কথা এখন আর আগের সেই লাজুক মেয়ে নয়, সে এখন একদম সংসার সামলানো পাক্কা গিন্নি। রান্নাঘর থেকে শুরু করে আয়াজের যত্ন নেওয়া সব কিছুতেই যেন কথার যত্নের ছোঁয়া লেগে আছে। এর মাঝেও কথার ভার্সিটি ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট সব চলছে সমান তালে। আয়াজের দিন কেটে যায় ব্যস্ততায়, অফিসের ফাইল, মিটিং, ক্লায়েন্ট সব মিলিয়ে কখনো কখনো যেন দম নেওয়ারও ফুরুত্বটাও তার নেই। তার সাথে আছে কার্যালয়ের কাজ, শহরের এমপি বলে কথা। কিন্তু সব কিছু শেষে রাতে যখন সে বাড়ি ফিরে দরজার পাশে কলিং বেল চাপে, তখন খুলে যাওয়া দরজার ওপাশে যখন কথার শান্ত হাসির মুখশ্রী দেখতে পায়, তখন সে যেন সারাদিনের সমস্ত চাপ ভুলে যায়। একদিন এমনই এক সন্ধ্যায় আয়াসের সোফায় বসে কথার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলে উঠল, বউ জানো, তোমার হাসি মাখা মুখটা দেখলেই আমার মনটা প্রশান্তিতে ভরে ওঠে। এত সুন্দর করে সব কিছু সামলিয়ে যে তুমি এই সংসারটা গুছিয়ে নিতে পারবে তা আমি ভাবতেও পারিনি। আয়াজের কথায় কথা খানিকটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ইশারা করলো, আপনার জন্যই তো এসব শেখা। আপনার ভালোবাসা না পেলে হয়তো এতটাও সাহস আমার মনের মধ্যে সঞ্চয় হতো না। আর না আমি পারতাম আপনার এবং আপনার সংসারটাকে এতটা ভালোবেসে আগলে নিতে। আয়াজ কথার দু গাল আগলে নিয়ে বলে উঠল, ভালোবাসা বদলাই বলে শুনেছি, কিন্তু আমাদেরটা দিন দিন শুধু বেড়েই চলেছে। মাঝে মাঝে আমি ভয় পাই, এত ভালোবাসার পরও যদি তোমাকে কোনো দিন হারিয়ে ফেলি। কথা তাকালো আয়াজের চোখের পানে, দৃষ্টি গাঢ় করে ইশারা করল, আপনার ভালোবাসায় আমি যতটুকু ডুবে গিয়েছি সেখানে হারানোর বা কষ্টের কোনো ঠাঁই নেই। কথা দিলাম কখনো আপনাকে ছেড়ে যাব না। আর আপনি তো আছেনই, আপনি না হয় আমাকে আপনার বুকের মাঝে লুকিয়ে রাখবেন। হ্যাঁ, সময় বদলেছে, মানুষও বদলেছে, কিন্তু যেটা বদলায়নি, বরং দিনকে দিন উদ্গামী হচ্ছে, তা হলো আয়াস এবং কথার নিঃস্বার্থ ভালোবাসা। এখন তারা কেউ কাউকে ছাড়া নিজেদের অস্তিত্ব কেউ কল্পনা করতে পারে না। আরিয়ান এবং বৃষ্টির পুনরায় কানাডায় ফিরে গিয়েছে আজ মাস 2 হয়ে গেল। আরিয়ান তার দিন কাটায় হাসপাতালে এবং বৃষ্টি তার ভার্সিটি ও পড়ালেখা নিয়ে। বৃষ্টি এখন আরিয়ানের অ্যাপার্টমেন্টেই থাকে। বৃষ্টি চেষ্টা করছে একজন ভালো গৃহিণী হওয়ার জন্য। ওইদিকে আরিয়ানও চেষ্টা করছে বৃষ্টিকে নিয়ে একটা সুন্দর সংসার করার। আরিয়ান হয়তো এখনো বৃষ্টিকে ভালোবাসতে পারেনি, কিন্তু বৃষ্টির সকল ছোটখাটো কাজ ও ব্যাপার নিয়ে আরিয়ান বেশ উদগ্রীব। বৃষ্টির সামান্য সর্দি জ্বর হলেও আরিয়ান বাড়ি মাথায় তুলে ফেলে, লেগে পড়ে বৃষ্টিকে সুস্থ করার জন্য। বলা চলে বৃষ্টি এবং আরিয়ানের সম্পর্কটা বন্ধুত্বের রূপ নিয়েছে। বৃষ্টি চেষ্টা করে যাচ্ছে আরিয়ানের মনে তার জন্য জায়গা তৈরি করে নেওয়ার, এবং আরিয়ানও চেষ্টা করছে বৃষ্টির সাথে সুন্দর একটি সংসার গড়ে তোলার। আবরার এবং নূপুরের দিনকাল বেশ ভালোই যাচ্ছে। নূপুর মাঝে মাঝে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করে। নূপুর জানে সে কখনো মা হতে পারবে না, তাই সে মাঝে মাঝে মনে কষ্ট নিয়ে আবরারকে বলে আবার যেন তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেয়।
নূপুর জানে তার যাওয়ার কোনো জায়গা নেই, তবু তার জন্য আবরার সন্তানের মুখ বঞ্চিত হবে তা সে চায়নি। কিন্তু এ নিয়ে আবরারের সাথে কথা হলে আবরার ভীষণ রাগ দেখায়। আবরারের একটাই কথা, যে সন্তানের মা তুমি হবে না সে সন্তান আমার চাই না। বাচ্চা যদি এতই প্রয়োজন হয়, দরকার হলে বাচ্চার দত্তক নিব। তবু এ আবরার ফায়েজ খান বেঁচে থাকতে নূপুর ব্যতীত অন্য নারীর সংস্পর্শে যাবে না। নূপুর মাঝে মাঝে ভাবে এতটাই সুখ তার কপালে লেখা ছিল। আবরার এবং নূপুরের মাঝে ভালোবাসা দিন দিন শুধু বেড়েই চলছে। নূপুর স্বামী সংসার নিয়ে বেশ সুখে আছে। রওশন আলী খান এখন আয়াজের বাড়িতে ইলমা ইসলামের ঘরেই থাকেন। প্রথম প্রথম জাফর আলী খান এই বয়সে সন্তান থেকে দূরে থাকতে চাননি। পর মুহূর্তে রওশন আলী খানের মনের অবস্থা বুঝে তিনি রাজি হন। জমিদার বাড়ি থেকে খান বাড়িতে যেতে মাত্র 10 মিনিট সময় প্রয়োজন। ইলিয়াস আলী খান এবং জোনাকি খানও তাদের জীবনে ভালো আছেন। জোনাকি খান সাহিলকে বেশ আপন করে নিয়েছেন। সাহিল এখন জোনাকি খান ছাড়া কিছু বুঝে না। জোনাকি খান সাহিলের সাথে সাথে আবরার এবং আরিয়ানকেও সামলে নিয়েছেন। এখন দুপুর 3টে। কথা নিজের রুমে শুয়ে আছে। শরীরটা তার ইদানিং বেশ ভালো যাচ্ছে না। সবকিছুতেই কেমন একটা খিটখিটে ভাব। খাবারের অরুচি দেখা দিচ্ছে। শরীরটা এখন অল্প কাজে বেশ ক্লান্ত হয়ে যাচ্ছে। আয়াস সবেমাত্র বাড়ি ফিরল। বাড়ি ফিরে কয়েকবার কলিং বেল বাজালো, কিন্তু ওপাশ থেকে কারো দরজা খোলার নাম নেই। বেশ কিছুক্ষণ পর বাড়ির সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। কথার পরিবর্তে সার্ভেন্টকে দেখে আয়াজের ভ্রুদ্বয় কুঁচকে গেল। আয়াজ বাড়িতে প্রবেশ করতে করতে সার্ভেন্টের উদ্দেশ্যে বলে উঠল, কথা কোথায়? স্যার, ম্যাম তো ঘরে। ভার্সিটি থেকে বাসায় ফিরে সেই যে তিনি ঘরে গিয়েছেন আর নিচে আসেননি। আজ দুপুরের খাবারটাও তিনি খাননি। আমি বলেছিলাম, কিন্তু ম্যাম বলল তার নাকি ক্ষুধা নেই। আয়াস কোনো প্রতিউত্তর করলো না। সে তার ঘরের উদ্দেশ্যে অগ্রসর হলো। ঘরে এসে সে দেখতে পেল কথা উল্টো পাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। কথা জানে আয়াস এই সময় বাসায় এসে দুপুরের খাবার খায়, তাই প্রতিদিন কথা আয়াসের জন্য খাবার নিয়ে অপেক্ষা করে। কিন্তু আজ কথার এই পরিবর্তন আয়াসকে বেশ ভাবালো। আয়াস কথার পাশে গিয়ে বসলো এবং কথার মাথায় হাত বুলাতে লাগলো। কথাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। আয়াস নরম কণ্ঠে কথাকে ডাকতে লাগলো, বউ, এই বউ, উঠো, দেখো আমি এসেছি। এভাবে বেশ কিছুক্ষণ পর আয়াজের ডাকে কথা ঘুম ঘুম রেশ নিয়ে চোখ মেলে তাকালো। আর তখনই তার দৃষ্টিতে আয়াজের দেখা মিলল। কথা ধীরভাবে উঠে বসলো। আয়াজ কথার এক গালে হাত রাখলো। এখন কয়টা বাজে? তুমি নাকি এখনো দুপুরের খাবার খাওনি? আজ বলেছিলাম না যে আমার আসতে দেরি হবে, তাহলে খাবার খাওনি কেন? কথা শুনলো আয়াজের কণ্ঠস্বর, কিন্তু আয়াজকে কিছু না বলে আয়াজের বুকে মাথা রাখলো। আয়াজ বুঝতে পারলো কথার কিছু হয়েছে। সে কথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে উঠল, কি হয়েছে? আমার বউয়ের মন খারাপ কেন? কথা এবারে শুনলো আয়াজের বাণী, তবুও সে কিছু বলল না। কথার এমন নির্বাক থাকাটা আয়াজের মনে অস্থিরতা সৃষ্টি করছে। আয়াজ কথাকে তার বুক থেকে উঠালো, আর তখনই সে দেখতে পেল কথার চোখে পানি। কথার চোখে পানি দেখে আয়াজ আরো অস্থির হয়ে উঠল। সে কি কোনো ভুল করছে যার কারণে কথার চোখে পানি? না, সারা মস্তিষ্ক খুঁজেও সে তার করা ভুল কিছু খুঁজে পেল না। তাহলে কথা কাঁদছে কেন? আয়াজ নিজের অস্থিরতা নিয়ে তার 2 হাত দ্বারা কথার চোখের পানি মুছে দিল। কি হয়েছে কথা? কাঁদছো কেন? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? কি হয়েছে বলো না। আয়াজের কথা শুনে তখনও কথা নির্বাক। কথা নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো এবং হেঁটে টেবিল থেকে একটা ফাইল নিয়ে এসে আয়াজের সামনে ধরল। আয়াজ বুঝলো না এটা কিসের ফাইল, তাই সে ফাইলটা হাতে নিল এবং ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলো এটা কিসের ফাইল। আয়াজ ফাইলের নজর বুলিয়ে হুট করে দাঁড়িয়ে গেল এবং এক ছুটে ওয়াশরুমে চলে গেল। আয়াজকে এভাবে ওয়াশরুমে ছুটে যেতে দেখে কথাও আয়াজের পেছনে যায়। ওয়াশরুমের দরজা খোলা ছিল। কথা দরজায় দাঁড়াতেই দেখতে পেল আয়াজ চোখে মুখে পানি দিচ্ছে। কথার কান্না সেই কখন থেমে গিয়েছে। সে অবাক পানে আয়াজের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে। মুখে পানি দেওয়ার পর আয়াজ কথাকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো। অতঃপর আবারও ফাইলের নজর বুলালো, কিন্তু না, ফাইলের লেখার কোনো পরিবর্তন দেখা দিল না। আয়াজ এবার ঘরের সব কয়টা বাতি জ্বালিয়ে দিল। একটা টুল নিয়ে বাতির কাছে গিয়ে ফাইলটা ধরে আবারও লেখাগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। আয়াজের এহেন পাগলামিতে কথা বেশ বিরক্ত হচ্ছে। আরে, এতভাবে দেখলে কি ফাইলের লেখাগুলো পরিবর্তন হবে নাকি? আয়াজ এই টুল থেকে নেমে কথার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এটা কি সত্যি বউ? রিপোর্টে আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? এই বউ, আমাকে একটা চিমটি কাটো তো।
আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। কথা আয়াজের বাহুতে বেশ জোরে চিমটি কাটলো। আহ, আরে বউ, চিমটি কাটতে বলেছি, দেখে কি এত জোরে কাটবা? আয়াজ তার বাহুতে হাত বুলাতে বুলাতে আবারও রিপোর্টের নজর দিল। কথার এবার বেশ বিরক্ত লাগছে। সে নাটক মুভিতে দেখেছে নায়ক এমন খবর পেলে নায়িকাকে কোলে তুলে সারা বাড়ি ঘুরে বেড়ায়, আর এক তার বর যে কিনা রিপোর্ট নিয়ে একবার এদিক তো আরেকবার ওই দিকে দৌড়াচ্ছে। কি কপাল! কথার এবার বিরক্ত হয়ে আয়াজের বাহুতে খোঁচা দিলে আয়াজ তাকালো তার পানে। কথা এবার রাগ ও বিরক্ত নিয়ে ইশারা করলো। রিপোর্টের লেখায় বারবার চোখ বুলালে কি লেখায় কোনো পরিবর্তন হবে? আপনি এত বেরসিক কেন? এত ভালো খাবার পেয়ে আমাকে ছেড়ে রিপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করছেন? ইশারা করে কথার মুখটা মলিন করে ফেলল। কথার ভাবভঙ্গি দেখে আয়াস মৃদু হাসলো। সে রিপোর্টের লেখাটা বিশ্বাস করতে পারছিল না, তাই তো এমন করা। আয়াস স্মিত হেসে কথার কাছাকাছি দাঁড়ালো। আলগোছে কথার দুগালে আগলে ধরে বেশ সময় নিয়ে কথার ঠোঁটে তার ঠোঁট দ্বারা ভালোবাসার পরশ এঁকে দেয়। অতঃপর কথার চোখে তাকিয়ে বলে ওঠে, বিশ্বাস করো বউ, রিপোর্টে যখন দেখতে পারলাম আমার ময়না বউ মা হতে চলেছে, আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি। আমি বাবা হব। আমি, এই আয়াজ খান, আমাকেও কেউ বাবা বলে ডাকবে। আয়াজের গলা কেঁপে ওঠে। চোখের কোণে জমে ওঠা অশ্রু সে লুকাতে পারে না। তুমি জানো বউ, তুমি আজ আমার জীবনটাকে একটি নতুন অর্থ দিলে। আমি তো এতদিন শুধু তোমার স্বামী ছিলাম, কিন্তু আজ থেকে আমি একজন আসন্ন পিতা। এটা এটা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিছুক্ষণ থেমে, আমি জানি না বাবার ভালোবাসা কাকে বলে। আমার শৈশব কেটেছে বাবাহীন শূন্যতা নিয়ে, কিন্তু আমার সন্তান এবং তোমার সন্তান সে কোনো অভাব নিয়ে বড় হবে না। আমি তাকে এমন ভালোবাসা দেব যেন তার মনে কখনো এই প্রশ্ন না আসে যে বাবা কেমন হয়, বাবার ভালোবাসা কেমন হয়। আমি তাকে আমার বুকের মধ্যে আগলে রাখব। তার হাসি হবে আমার শান্তি, তার কান্না হবে আমার যুদ্ধ। আমি প্রতিজ্ঞা করছি বউ, তোমাদের দুজনকে আগলে রাখতে যা যা প্রয়োজন আমি তাই তাই করব। এক চুলো গাফিলতি করব না। তোমাদেরকে কখনো কোনো অভিযোগের সুযোগও দিব না। আয়াস কথা শেষ করার আগেই কথা আয়াজের বুকে ঝাঁপিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ল। এই কান্না ব্যথার নয়, এই কান্না নিঃস্বার্থ ভালোবাসা এবং গভীর এক অনুভূতির। আয়াস অনুভব করলো এই নতুন অনুভূতিকে। বেশ কিছুক্ষণ পর আয়াস কথার বুক থেকে উঠিয়ে তার হাত দিয়ে কথার চোখ মুছে বলে উঠল, এই একদম কাঁদবে না। তুমি কাঁদলে আমার প্রিন্সেসও কাঁদবে, তাই নো কান্নাকাটি। কথা কান্না থামালো। আপনি কি করে জানলেন আমাদের মেয়ে হবে? আয়াস হাসলো, বেশ চমৎকার করেই হাসলো। এটা আমার বিশ্বাস। আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে তো কি হয়েছে, আমারই মা সব কমতি পূরণ করে দিবে। আয়াজের কথা শুনে কথার অধরে হাসি ফুটে উঠল। হুট করে আয়াস ব্যস্ত হয়ে বলে উঠল, এখনো তো এই খবরটা সবাইকে জানানো হয়নি। আমি বাবাকে আগে জানিয়ে আসি। কথা মাথা নাড়িয়ে সায় জানালো। আয়াস ঘর থেকে বের হতে হতে বেশ রসিয়ে রসিয়ে রওশন আলী খানকে ডাকতে ডাকতে বলে উঠল, ও আব্বা, কোথায় তুমি? দেখে যাও আব্বা, আমিও আব্বা হচ্ছি। আয়াজের এহেন কথায় কথার বেশ হাসি পেল। মনে মনে আয়াজকে পাগল উপাধি দিতেও সময় নিল না। এত কিছুর মাঝেও কথার মনটা বারবার কুট ডাকতে থাকলো। এক অজানা ভয় তাকে গ্রাস করে নিল। কথা ভাবলো এত সুখ তার কপালে সইবে তো। রাত 1টা। আয়াস এবং কথা দুজনেই বিছানায় শুয়ে আছে। কথা আয়াজের বুকে মাথা রেখে শুয়ে আছে। আয়াস তার এক হাত দিয়ে কথাকে জড়িয়ে আছে এবং অন্য হাত দিয়ে কথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। কথার প্রেগনেন্সির খবরটা তখনই আয়াস সবাইকে জানিয়ে দেয়। রওশন আলী খান দাদু হওয়ার খুশিতে বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। জমিদার বাড়ির সকলেই সেই বিকেলেই খান বাড়িতে এসে পৌঁছায়। জাফর আলী খান, রওশন আলী খান, ইলিয়াস আলী খান ও আশফাক আলী খান তো পারেননি গোটা শহরেই মিষ্টি বিলিয়ে দিতে। জোনাকি খানের চোখ বেয়ে
খুশির কান্না ঝরছে। বাড়ির প্রতিটা সদস্য কথার এই খুশির খবরে বেশ আনন্দিত হয়েছে। জাফর আলী খান তার নাতনিকে নিয়ে কোনো অসাবধানতা অবলম্বন করতে চাননি, তাই তিনি আবরার এবং আহানকে তাদের স্ত্রীদের নিয়ে খানবাড়িতে থাকার আদেশ দিচ্ছেন। জাফর আলী খানের এই আদেশে আয়াজেরও সম্মতি ছিল, কারণ কথাকে এই সময় একা রাখা মোটেও ঠিক হবে না। কি হলো বউ, ঘুম আসছে না? আয়াজের কথায় কথার হুঁশ আসে। সে আয়াজকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল, অতঃপর সেই অবস্থায় ইশারা করল। আমার কেমন যেন ভয় করছে নেতা সাহেব। ভয়? কিসের ভয়? আপনার কাছ থেকে নিজেকে হারিয়ে ফেলার ভয়। আয়াজ কথার মাথাটা নিজের বুকে শক্ত করে চেপে ধরে বলে উঠল। তোমার বসবাস আমার হৃদয়ের গহীনে বউ, তাই তুমি যদি কখনো হারিয়ে যাও, আমি তোমার ছায়া হয়ে সেই হারিয়ে যাওয়ার সাথেই মিশে যাব। একটা কথা চিরকাল মনে রেখো বউ, তুমি চাইলেও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ আমি তোমাকে যেতেই দিব না, কোনো দিনও না। কথা আয়াজের বুক থেকে মাথা উঠিয়ে আয়াজের বুকে তার থুতনি রেখে অশ্রু চোখে তাকালো আয়াজের পানে এবং ইশারা করল। আমি যদি হারিয়ে যাই কোনো একদিন, খুঁজবেন তো আমায়? নাকি বৃষ্টির পরে যেভাবে ভেজা ছাতাকে অযত্নে অবহেলায় এক কোণে ফেলে রাখা হয়, তেমনি করে আমার অস্তিত্বকে অবহেলায় অযত্নে ফেলে রাখবেন? আয়াজ কথার ইশারা বুঝতে পেরে স্মিত হেসে বলে উঠল। আমাকে ফেলে তুমি কোথায় যাবে বলো? ইহকাল হোক বা পরকাল, দুই দিকেই তোমাকে আমার সাথে থাকতে হবে। যদি এক চুল পরিমাণ ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করো, তাহলে আমি ঠিকই তোমার পেছন পেছন চলে আসব, তা সে এই জীবনে হোক কিংবা মৃত্যুর পর ওপারে। কথা আগের ভঙ্গিমাতেই আয়াজকে ইশারা করে। আমাদের একটা সুখের সংসার হবে তো নেতা সাহেব? আপনার সাথে আমার একটা ছোট্ট ভালোবাসার সংসার হবে তো, যেখানে আপনি থাকবেন আমার পাশে, হাত ধরে রাখবেন চুপি চুপি? সেই আশ্রয়টুকু কি পাবো আমি আপনার কাছে, নাকি তার আগে আমি হারিয়ে যাব? আপনার ভালোবাসার বন্ধনের আড়ালে চিরতরে অদৃশ্য হয়ে যাব আপনার পৃথিবী থেকে? এই, আপনি দূরে সরেন, আগে গিয়ে গোসল করে আসেন, তারপর আমার কাছে আসবেন। আর আমি তো 10 মিনিট আগেই গোসল করে আসলাম বউ। এই তোমার কারণে আমার দিনে এখন 10 বার গোসল করা লাগছে। কিন্তু তাও কেন আমি আপনার গায়ে ঘ্রাণ সহ্য করতে পারি না? দীর্ঘশ্বাস ফেলে আয়াজ এক দৃষ্টিতে কথার দিকে তাকে রইল। সময়টা বেশ দ্রুতই কেটে যাচ্ছে। কথার গর্ভকাল সময় এখন 6 মাসে পড়েছে। 3 মাস আগে যখন কথা প্রথম জানতে পারে সে মা হতে চলছে, তখনই তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। সেই প্রথম 3 মাস কেমন করে যে কেটে গেল তারা দুজনেই বুঝে উঠতে পারেনি। প্রতিটি মাস কথার আচরণে নতুন নতুন পরিবর্তন আসতে শুরু করলো। কখনো মন খারাপ, কখনো হাসি, আবার কখনো একেবারে খামখেয়ালি মেজাজ। শুরুতে দিনের বেলা কথা কিছুই খেতে পারতো না, অথচ ধরণীতে রাত নামলেই যেন কথা ক্ষুধার রাজ্যে ঢুকে পড়তো। এমন এক ধরনের ক্ষুধা যা থামাতে হলে আয়াজের নিজ হাতে রান্না করা খাবার ছাড়া আর উপায় নেই। আয়াজ দিনের বেলায় অফিস আর কার্যালয়ের চাপ সামলে রাত হলে হয়ে যেত কথার বাবুর্চি। ক্লান্ত শরীর নিয়েও সে রান্নাঘরে ঢুকে যেত নিঃশব্দে, শুধু এবং শুধুমাত্র কথার মুখে হাসি ফোটানোর জন্য। কথার মন কাঁদতো আয়াজের জন্য, কারণ সে দেখতে পারছিল আয়াজ কতটা পরিশ্রম করছে, কিন্তু সে নিজেও কিছু করতে পারতো না। এই হঠাৎ হঠাৎ আসা ইচ্ছেগুলো যেন তাকে পুরোপুরি গ্রাস করে রাখত। তবুও আয়াজ কখনো বিরক্ত হয়নি। সে জানতো এই সময়টুকু শুধু কষ্টের নয়, ভালোবাসা, দায়িত্ব এবং অনুভবের এক অমূল্য যাত্রা। একজন পিতার মমতা আর একজন স্বামীর ভালোবাসা মিলেমিশে প্রতিটি রাতকে তারা করে তুলছে অবিস্মরণীয়। কথা নিজের দুর্বলতা ও শারীরিক পরিবর্তনের কারণে হঠাৎ হঠাৎ কান্নায় ভেঙে পড়তো, অথচ আয়াজ সে কখনো বিরক্ত হতো না, বরং সে এক হাতে কথাকে নিজের বুকে জড়িয়ে নিত এবং অন্য হাতে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দিত। আমি তোমার জন্য এবং আমাদের ছোট্ট প্রিন্সেসের জন্য সব করতে রাজি। আমি চাই না আমার মা বাবার মতো জীবন তোমাদের দিতে। আমি চাই তুমি গর্ব করো তোমার স্বামীকে নিয়ে, আর আমার সন্তান যেন বলে আমার বাবা আমার আদর্শ। আয়াজের একটুখানি কথা যেন জাদুর মতো কাজ করত। মুহূর্তেই শান্ত হয়ে যেত কথা, চোখের জল থেমে গিয়ে মুখে ফুটে উঠত প্রশান্তির হাসি। ইদানিং কথার মাঝে এক নতুন রোগ দেখা দিয়েছে। সে এখন আয়াজের গায়ের ঘ্রাণ সহ্য করতে পারে না। আশ্চর্য হলেও সত্যি যে আয়াজের বুকের ঘ্রাণের ভর
করে কথা রাতের পর রাত শান্তিতে ঘুমাতো, এখন সেই ঘ্রাণই তার গা গুলিয়ে ওঠে। বেচারা আয়াস পড়েছে বড় বিপাকে। এখন সে দিনের মধ্যে গুনে গুনে 10 বার গোসল করে শুধুমাত্র কথার পাশে বসার অনুমতি পাওয়ার আশায়। তবুও তার মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো বিরক্তির রেশ, কারণ সে জানে এই সাময়িক কষ্টই একদিন পরিণত হবে তাদের জীবনের সবকিছু সুন্দরতম স্মৃতিতে। আয়েজের চোখে এখন কথাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। গর্ভকালীন সময়ের কারণে কথা কিছুটা মুটিয়ে গেছে, পেটটাও বেশ ফুলে উঠেছে। আর এই ফুলে ওঠা পেটটাই যেন আয়েজের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস। প্রতিদিন অফিস থেকে ফিরে সে ক্লান্ত শরীর নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কথার পাশে, মাথা নামিয়ে কথার পেটে মুখ রেখে কথা বলে চলে তাদের ছোট্ট অস্তিত্বের সঙ্গে। মাঝে মধ্যে আদর করে ভালোবাসার পরশ দিয়ে দেয় সেই পেটে, যেন আগাম কোনো স্নেহ বার্তা পাঠিয়ে দেয়। এসব মুহূর্তেই কথার হাসি থামতেই চায় না, আর মনে মনে ভাবে এই মাস সে আয়াসকে যে কতবার পাগল উপাধি দিয়েছে তার হিসেব নেই। কথার আরাম আয়েস ও সাবধানতার কথা মাথায় রেখে আয়েস পুরো ঘর জুড়ে উষ্ণ কার্পেট বিছিয়ে দিয়েছে। এখন কথার সিঁড়ি দিয়ে ওঠা নামা একেবারে বন্ধ, তাই নূপুর এবং ইতি এসে কথার ঘরে কথার সাথে সময় কাটায়, গল্প করে হাসাহাসি করে কথার মন ভালো রাখার চেষ্টা করে যায়। ওরা এখন এই বাড়িতেই থাকে জাফর আলী খানের নির্দেশেই। তবে এতে কথাও বেশ ভালো হয়েছে, অন্তত এই সময়টা সে একা থাকে না। জোনাকি খানও বেশ সময় নিয়ে কথার সাথে সময় কাটিয়ে যান, কথার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসেন। রওশন আলী খান, ইলিয়াস আলী খান ও আশফাক আলী খান যখনই বাহিরে যাবেন তখনই কথার পছন্দের কিছু না কিছু খাবার নিয়ে আসবেন। চারপাশে এতটা আদর, ভালোবাসা আর যত্নে মোরা পরিবেশ, কথা মাঝে মাঝে নিজেকে রাজনানী বলে মনে হয়। কয়েকদিন আগে তারা ডাক্তারের স্বর্ণপণে হয়েছিল, তখন তারা জানতে পারে তাদের জীবন আলো করে মেয়ে আসছে। সেদিন আয়াজের খুশি দেখে কে? সে তো মেয়েই চেয়েছিল, অবশ্য ছেলে হলেও আয়াজ তাতেও খুশি হতো। তার আশা তাদের সন্তান এবং কথা দুজনেই যেন সুস্থ থাকে। ঠিক আছে, আমি তাহলে অন্য ঘরে যাই, তুমি এখানে ঘুমাও। এই বলে আয়াজ বিছানা ছেড়ে উঠে যেতে নেয়, তখনই কথা কান্না করে দেয়। আয়াজ কথার কান্না দেখে হকচকিয়ে যায়। আচ্ছা, সে কি কোনো ভুল কিছু বলেছে? আরে আরে কাঁদছো কেন? আমি কি ভুল কিছু করেছি? বউ কান্না থামাও, কি হয়েছে তা তো বলো। কথা কান্নারত অবস্থায় ইশারা করলো। আমার সাথে এমন কেন হচ্ছে? এই কয়টা মাস আপনাকে কতটা জ্বালাচ্ছি আমি, আমার ভালো লাগছে না কিছু। আমি আপনার সান্নিধ্য পেতে চাই, কিন্তু আপনার শরীরের ঘ্রাণ কেন সহ্য করতে পারি না। আমি কি করব? আপনাকে আমার চাই। আয়াজ কথার ইশারা বুঝে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এখন রাত 2টো বাজছে। ঘুমের মাঝে কথা আয়াজকে উঠিয়ে গোসল করতে বলছে। আয়াজ বেচারা বইয়ের আবদার ফেলতে পারেনি, তাই সে চুপচাপ গোসল করে এসেছে। অতঃপর কথাকে জড়িয়ে আবারও ঘুম দিয়েছে। কিন্তু 10 মিনিট যেতে না যেতেই কথা আবারও আয়াজকে গোসল করতে যেতে বলল। আয়াজ কথার 2 গাল আগলে ধরে কথার চোখের পানি মুছে দিল, অতঃপর নরম কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা বাবা, কান্না বন্ধ করো, আমি আবার গোসল করে আসছি। এরপর এসে তোমাকে বুকের মাঝে জড়িয়ে ঘুমাবো, ঠিক আছে? এই বলে আয়াজ বিছানা থেকে উঠতে যাবে, তখনই কথা আয়াজের হাত ধরে আয়াজকে আটকে দেয়। কি হয়েছে? আপনার কোথাও যেতে হবে না, আপনি ঘুমিয়ে পড়ুন। কাল না আপনার কার্যালয়ে মিটিং আছে? আমি তোমার পাশে ঘুমিয়ে পড়লে তুমি কি ঘুমাতে পারবা? আয়াজের কথা শুনে কথা আবারও কান্না করে দিল। আরে বাবা, আবার কান্না করছো কেন? আমি আবার কি ভুল বললাম? আপনি কি বলতে চাইছেন? আপনি আমার সাথে ঘুমান দেখে আমি ঘুমোতে পারি না? তার মানে আপনি বোঝাতে চাইছেন আমি আপনাকে ভালোবাসি না? এটা আপনি বলতে পারলেন? ইশারা করে কথা আবারও কান্না শুরু করলো। কথার ইশারা বুঝতে পেরে আয়াস একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সে বুঝতে পারলো কথা আবারও মুড সুইং হচ্ছে। আয়াস এবার কিছু না বলে বিছানায় শুয়ে পড়লো। অতঃপর কথার হাত ধরে তার দিকে টেনে এনে কথাকে তার সাথে শুইয়ে দিল এবং কথার মাথাটা তার বুকে রাখলো। ঘুমাও বউ, আমি আছি তোমার পাশে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোমার ভালো লাগবে। ছেলেটা কিরে বৃষ্টি? বৃষ্টি সব কাজ করে মাত্র ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে বৃষ্টি দেখতে পেল আরিয়ান ঘরের মধ্যে থাকা সিঙ্গেল সোফায় মাথা নিচু করে মুখ গম্ভীর করে বসে আছে। বৃষ্টি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আরিয়ান বৃষ্টিকে উক্ত কথাটি বলে ওঠে। কোন ছেলে?
বৃষ্টির কথা শুনে মনে হলো আরিয়ানের রাগ যেন বৃদ্ধি পেল। সে বসা থেকে উঠে দাঁড়ালো এবং কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, বুঝতে পারছিস না কোন ছেলে? আজ যেই ছেলের সাথে শপিং মলে গিয়েছিস সেই ছেলের কথা জিজ্ঞেস করছি আমি। ভার্সিটিতে এক মেয়ের সাথে বৃষ্টির ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। মেয়েটির নাম হ্যানা। মেয়েটি কানাডিয়ান। সেই মেয়ের বয়ফ্রেন্ডটি সেই মেয়েকে বিয়ের প্রপোজাল দিবে, কিন্তু কি দিয়ে প্রপোজাল করবে তা সে বুঝে উঠতে পারছিল না। বৃষ্টি যেহেতু সেই মেয়ের বান্ধবী, তাই সেই ছেলে ভেবেছিল বৃষ্টির কাছ থেকে সাহায্য নেবে। তাই তো তারা আজ শপিং মলে গিয়েছিল। হয়তো আরিয়ান তাদের দেখে নিয়েছে, কিন্তু বৃষ্টির মনে হলো আরিয়ানকে এ নিয়ে একটু জ্বালানো যাক। চুপ করে আছিস কেন? যা বলছি তার উত্তর দে। ওই ছেলেটাকে যার সাথে ভার্সিটি রেখে শপিং মলে ঘোরাঘুরি করিস? বৃষ্টি গা ছাড়া ভাবে বলে উঠল, ও ম্যাকের কথা বলছো? ও তো আমার বন্ধু, বেশ ভালো ছেলে। এই বলে বৃষ্টি ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ল। বন্ধু, ভালো ছেলে। বৃষ্টির মুখে এহেন কথা শুনে আরিয়ানের রাগ আরো বেড়ে গেল। সে ধূপধাপ পা ফেলে বিছানায় গিয়ে বৃষ্টির উপর ঝুঁকে বৃষ্টির দু হাত নিজের হাত দ্বারা আটকে বিছানায় চেপে ধরল। আরিয়ানের এহেন আচরণ বৃষ্টি আশা করেনি। সে অবাক চোখে আরিয়ানের পানে তাকিয়ে আছে। কি 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 হয়েছে? আমাকে ছাড়ো। কেন ছাড়বো? হ্যাঁ, কেন ছাড়বো? তোকে স্পর্শ করার আমার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু তোর কোনো অধিকার নেই অন্য ছেলেদের সাথে ঘুরে বেড়ানো। তোর সাহস হলো কি করে ওই ছেলেকে ঘড়ি পরিয়ে দেয়ার? কে দিয়েছে তোকে এই সাহস? তুই যে আমার বউ, তাকে তুই ভুলে গিয়েছিস? বৃষ্টি তাকিয়ে রইল আরিয়ানের রাগী মুখ পানে। ম্যাক ঘড়িটা পড়তে পারছিল না, বিধায় বৃষ্টির কাছে সাহায্য চাইছিল। তাই তো বৃষ্টি কিছু একটা ভেবে স্বাভাবিক ও দৃঢ় কণ্ঠে বলে উঠল, বউ? আচ্ছা, আমাকে বউ বলে আদেও মানো তো? 6 মাস হয়েছে আমাদের বিয়ের, কই একদিনও তো তোমার বউ হওয়ার অধিকারটা আমাকে দাওনি। সবসময় এমন আচরণ করছো যে আমাদের সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্বেই সীমাবদ্ধ। তাহলে আজ কেন অধিকারের কথা উঠছে? বৃষ্টির কথায় আরিয়ানের হাতের বাঁধন কিছুটা হালকা হয়ে আসলো, কিন্তু তবুও সে বৃষ্টিকে ছাড়লো না। তোকে বিয়ের আগে আমি সব বলিনি যে আমি তোকে ভালোবাসতে পারবো না? বলিনি এসব? হ্যাঁ বলেছো। আমি কি চেয়েছি তোমার ভালোবাসা জন্ম দিতে হলে চেষ্টা করতে হয়, দুজন দুজনের সাথে সময় কাটাতে হয়। আমার জন্য তোমার সময় আছে? বলতে পারো শেষ কবে আমরা একসাথে খাবার খেয়েছি, একসাথে বসে কবে দুটো কথা বলেছি? স্পর্শ করা তো দূরে থাক, তুমি তো ফিরেও তাকাও না আমার দিকে। তাহলে কিভাবে আমার মনে হবে যে আমি বিবাহিত? আজ অধিকারের কথা বলছো? তুমি বলো তো, তুমি কি এখন পর্যন্ত আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছো? বৃষ্টির ছলছল নয়নে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল আরিয়ানের উদ্দেশ্যে। প্রতিটি প্রশ্নে যেন লুকিয়েছিল বৃষ্টির ভেতরে গভীর ব্যথা আর একরাশ আকাঙ্ক্ষা। আরিয়ান নীরবে চেয়ে রইল বৃষ্টির চোখে। চোখের গভীরে ডুবে থাকা ভালোবাসা, অপরাধবোধ আর হাজারো অজানা সমাধান একে একে ঢেউ তুলতে লাগলো আরিয়ানের ভেতর। মুহূর্তেই যেন সেখানেই থেমে গেল। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই আরিয়ান নিজের সমস্ত ভার বৃষ্টির উপর ছেড়ে দিল। না কোনো শব্দ, না ব্যাখ্যা ছিল, না সেই আচরণের পেছনে, শুধু ছিল এক নিঃশব্দ আরতি। বৃষ্টির শরীর হঠাৎই হিম শীতলে পরিণত হয়ে গেল। বৃষ্টির হাত পা অবশ হয়ে এলো। সে যেন মুহূর্তেই নড়াচড়া করতে ভুলে গিয়েছিল। আরিয়ান এবার তার মুখটা বৃষ্টির কানের সংস্পর্শে নিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, এতদিন তোকে সময় দিয়েছিলাম যাতে তুই আমার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারিস। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব গুছিয়ে নিব, কিন্তু আজ বুঝলাম তোকে আর সময় দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এবার আজ থেকেই আমার অধিকারগুলো আমি নিজেই বুঝে নেওয়ার শুরু করি। এখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবি না, কারণ তুই নিজেই তোকে আমার কাছে সঁপে দিয়েছিস। এখন এক চুল পরিমাণ আমার থেকে ছাড় পাবি না তুই, এক চুল পরিমাণও না। আজ কতগুলো মাস পার হয়ে গেল আর তোরা এখনো জামশেদ চৌধুরীকে খুঁজে পাচ্ছিস না? এই তোদের কাছে কি এগুলো ফেললা মনে হচ্ছে? তোদের দিয়ে একটা কাজও হবে না, যত সব হাদারামের নানা কোথাকার। এই স্থানটি আয়াজের অফিস। আয়াজ, আবরার, আহান, এরশাদ, মোর্শেদ এবং হাসিব সকলেই আয়াজের কেবিনে অবস্থান করছে। ভাই, আমরা খোঁজ করছি তো, কিন্তু জামশেদ চৌধুরী এবার কোথায় ঘাঁটি বেঁধেছে তা বুঝতে পারছি না। ভাই, আমার জানার মধ্যে জামশেদ চৌধুরী যে সকল জায়গায় যেতে পারে সে সকল জায়গায় খোঁজ লাগিয়েছি আমি, কিন্তু খুঁজে পাসনি, তাই তো? আয়াজ কিছুটা রাগ নিয়ে বলে উঠল, জি ভাই।
হাসিব মাথাটা নিচু করে বলে উঠল। আয়াজ ফোঁস করে শ্বাস ছাড়লো। আবরার আয়াজের কাঁধে হাত রাখলো। এত উত্তেজিত হচ্ছিস কেন? নিজের প্রতি একটু খেয়াল রাখ। আর জামশেদ চৌধুরীকে খুঁজে পাওয়া যাবে না, এত চিন্তা করিস না। অন্তত তুই আমাকে বোঝ আবরার, তুই তো অন্তত বোঝ আমার এত চিন্তার কারণটা কি। আমি অবশ্যই বুঝি, কিন্তু কি করব বল? জামশেদ চৌধুরী যেভাবে সকলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে তা আমরা ভাবতে পেরেছিলাম? এর জন্য তোকে আমি বলেছিলাম জামশেদ চৌধুরীকে পুলিশে না দিয়ে আমরাই শাস্তি দিই, কিন্তু তুই কি করলি? আচ্ছা ভাইয়া, এখন এই যে একজন আরেকজনের দোষারোপ করা বন্ধ করো। আয়াজ ভাইয়া, তুমি এত চিন্তা করো না, আমরা আছি তো। তুমি এবং আমরা সকলে থাকতে কঠোর কিচ্ছু হবে না।